सर बोला है भी नहीं मैं। স্যার এবার হচ্ছে আপনি শেয়ার স্ক্রিন কমেন্ট করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই, আপনাদের দোয়া আমি ভালো আছি। আজকে আবারও আপনাদের সাথে আমি চলে আসলাম আলোচনা করতে রেনাল সিস্টেমের। আমি সম্ভবত প্রিভিয়াস ক্লাসে গ্লোমেরুলার ফিল্ট্রেশন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের প্রসেস এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এটা নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকে আমি মূলত গ্লোমেরুলার ফিল্ট্রেশনের যে রেনাল অটোরেগুলেশন এবং সেখানে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সের রোলটা কি এটা নিয়ে আলোচনা করব। তো আপনারা নিশ্চয়ই, আমি আশা করছি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার টপিক আজকে খুব ছোট টপিক, বেশি সময় লাগবে না। আশা করি অটো রেগুলেশন সম্পর্কে একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো আমি সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি। হ্যালো, আমাকে যদি ক্লিয়ার শোনা যায় এবং দেখা যায়, একটু কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাকটা দিতে পারেন, তাহলে আমি শিওর হব যে এভরিথিং ইজ ওকে। হ্যাঁ, আমার মনে হয় ঠিক আছে। আমার ভয়েসটা কি ক্লিয়ার? হ্যালো, ওকে ফাইন, আমার মনে হয় এভরিথিং ইজ ওকে। ওকে, তো আসলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন এবং যে রেনাল ব্লাড ফ্লো, জিএফআর আমরা জানি 125 ml per minute, এবং রেনাল ব্লাড ফ্লো আমরা জানি যে 20% অফ দ্য কার্ডিয়াক আউটপুট। সো এই কনস্ট্যান্ট জিএফআর মেনটেন করার জন্য কিন্তু কন্টিনিউয়াস যে রেনাল ব্লাড ফ্লো এটাকেও মেনটেন করতে হবে। কারণ হচ্ছে যদি ব্লাড ফ্লোটা চেঞ্জ হয়ে যায়, সেখানে জিএফআর যদি ভ্যারি করে, তাহলে কিন্তু আলটিমেটলি জিএফআর যদি বেড়ে যায়, তাহলে কিন্তু ইউরিনের সাথে ওয়াটার এবং ইলেকট্রোলাইট যদি এক্সেসিভ লস হয়, সেক্ষেত্রে কিন্তু ভলিউম ডিপ্লিশন সহ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এগুলো হতে পারে। কারণ আমরা জানি কিন্তু কিডনি কিন্তু এই ঘটনাগুলো ঘটতে দেবে না। কিডনি ইজ ভেরি স্মার্ট and very much efficient to maintain a constant rate of glomerular filtration and constant rate of blood flow. এখন কিডনির যে ইন্ট্রিনসিক মেকানিজম আছে, যে মেকানিজমের সাহায্যে কিডনি এটা মেনটেন করে, সেটা হচ্ছে অটো রেগুলেশন। তো যাই হোক, অটো রেগুলেশন সম্পর্কেই আমি আজকে ডিটেল কথা বলবো। তো অটো রেগুলেশন বুঝতে হলে আমাদেরকে ফার্স্ট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, দ্যাট ইজ দ্য কি প্লেয়ার। এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস সম্পর্কে আমাদের একটু জানতে হবে, তাহলে আমরা খুব ইজিলি অটো রেগুলেশন সম্পর্কে বুঝতে পারবো। তো দেখা যাক, হোয়াট ইজ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এটা একটা স্পেশালাইজড অর্গান বা আমরা কমপ্লেক্স স্ট্রাকচার বলতে পারেন, যেটা লোকেশন বা সিচুয়েশন বলা যায় যে নিয়ার দ্য গ্লোমেরুলাস, যে কারণে আসলে বলা হচ্ছে জাক্সটা। জাক্সটা মিন্স নিয়ার। এখানে যদি ফিগারটা খেয়াল করেন, এখানে খেয়াল করেন যে দিস ইজ দ্য অ্যাফারেন্ট আর্টেরিওল,
দেন এটা বোম্যান্স ক্যাপসুলের ভিতরে মাল্টিপল ক্যাপিলারি টাফট ফর্ম বা নেটওয়ার্ক তৈরি করলো, দেন ইফারেন্ট আর্টারিওল হয়ে চলে গেল। সো এই এফারেন্ট আর্টারিওল এবং দেখেন এই রেনাল টিউবুলের যে ডিস্টাল পার্ট, স্পেশালি দ্য টার্মিনাল পোর্শন অফ দ্য অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি এবং সাম পার্ট অফ দ্য ডিসিটি that comes in very close contact with the afferent and efferent arteriole, but especially with the efferent arteriole. So some part of the distal tubule and the afferent arteriole, they comes in very close contact and forms a special structure or organ, a very complex structure that is known as juxtaglomerular apparatus or juxtaglomerular complex. So যাই হোক আমরা এটা আরো ডিটেইল দেখবো। তো এখানে যদি বলি হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স বা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, শুরুতে আমরা দেখি না এখানে মূলত তিন বেসিক 3 টাইপস এর সেল আছে। একটাকে আমরা বলছি যে জাক্সটাগ্লোমেরুলার সেল বা জেজি সেল, বা এটার আরেকটা নাম আছে গ্র্যানুলার সেল, আমি একটু পরে বলবো কেন গ্র্যানুলার বলা হচ্ছে। আর একটা সেকেন্ড টাইপ অফ সেল ম্যাকুলার ডেন্সা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্য ল্যাসিস সেল বা যেটা এটাকে আমরা এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলও বলে থাকি। তো এই স্লাইডে আমি মূলত আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে হোয়াট ইজ দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। ওকে, এখন আমরা একটু ডিটেইলস দেখি। যে প্রথমে আমরা যে সেলটা বললাম সেটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল। এখানে এই ছবিটা খেয়াল করেন, দিস ইজ দ্য বোম্যান্স ক্যাপসুল এবং এর ভিতরে এই যে টাফট অফ গ্লোমেরুলার ক্যাপিলারি, দিস ইজ এফারেন্ট আর্টেরিওল, দেখেন এখানে এফারেন্ট আর্টেরিওল, এখানে তারপরে দেন মাল্টিপল ক্যাপিলারি হলো, দেন এফারেন্ট আর্টেরিওলটা বের হয়ে গেল। এবং এখানে যে ডিস্টাল টিউবুলের একটা পার্ট দ্যাট কামস ইন ভেরি ক্লোজ, আমি বলবো যে দে আর ইন ফিজিক্যাল কন্ট্যাক্ট, দে আর অ্যাপোজ টুগেদার টু কন্ট্যাক্ট ফিজিক্যাল। হ্যাঁ, এই এফারেন্ট আর্টেরিওলের যেই পার্টটা এই ডিস্টাল টিউবুলের খুব ক্লোজ কন্ট্যাক্টে আছে, এখানে যদি খেয়াল করেন এদের যে টিউনিকা মিডিয়া এবং অ্যাডভেন্টেশিয়াতে কিছু স্পেশাল টাইপের স্মুথ মাসেল সেল দেখা যাচ্ছে। এখানে দেখেন বড় বড়, হ্যাঁ, যেটা কিন্তু অন্য স্মুথ মাসেল সেল থেকে দেখেন এই যে পাশে এগুলো হচ্ছে ইউজুয়াল, বাট এখানকার স্মুথ মাসেল সেলগুলো একটু স্পেশাল। হ্যাঁ, আর কাছাকাছি দেখেন তারা টাইটলি প্যাকড আছে এবং এদের ভিতরে স্পেশাল কিছু গ্র্যানিউলস থাকে। হ্যাঁ, যে কারণে যেটাকে বলা হচ্ছে রেনিন কন্টেইনিং গ্র্যানিউলস। হ্যাঁ, এবং এই কারণে এই সেলগুলোর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গ্র্যানুলার সেল। তাহলে আমরা কি বলবো যে জেজি সেল বলতে আমরা কি বুঝি? জেজি সেল তাহলে আমরা বলবো মডিফাইড ভাস্কুলার স্মুথ মাসেল সেল ইন দ্য টিউনিকা মিডিয়া অফ মেইনলি এফারেন্ট আর্টেরিওল ইন ক্লোজ প্রক্সিমিটি অফ দ্য ডিস্টাল টিউবুল। নট আমি এফারেন্ট আর্টেরিওলের সব জায়গায় কিন্তু এই জেজি সেল থাকবে না, যে অংশটা ডিস্টাল টিউবুলের ক্লোজ প্রক্সিমিটিতে আসছে সেখানকার স্মুথ মাসেল সেলগুলা তারা মডিফাইড হয়ে স্পেশাল টাইপ অফ সেল তৈরি করছে, যাদেরকে আমরা আসলে বলতেছি যে জাক্সটাগ্লোমেরুলার সেল, জেজি সেল, অথবা অনেকে শুধু গ্র্যানুলার সেলও বলতে পারেন। গ্র্যানুলার বলার কারণ অলরেডি বলছি, এই সেলের ভিতরে রেনিন কন্টেইনিং গ্র্যানিউলস থাকে। আর বুঝতেই পারছেন রেনিন একটা প্রোটিন, তার মধ্যে এর ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি অ্যাপারেটাস এবং মাইটোকন্ড্রিয়া আছে। ওকে ওকে ফাইন। নাও যেটা অলরেডি বলেছি, the cells have renin containing granules, এই জন্য তাদের অ্যাপিয়ারেন্সটা গ্র্যানুলার, যে কারণে গ্র্যানুলার সেল বলা হয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে দে আর রিচলি সাপ্লাইড বাই সিম্প্যাথেটিক নরএড্রিনার্জিক ফাইবার্স, হ্যাঁ, and function as a tension receptor or baroreceptor হিসেবে কাজ করে। তাহলে baroreceptor মানে কি? baroreceptor কিন্তু স্ট্রেচিং হইলে বা প্রেসার পড়লে baroreceptor স্টিমুলেটেড হয়। সো তারা কিন্তু এই baroreceptor-এর মতো কাজ করছে। হ্যাঁ, তাদের উপরে যদি স্ট্রেচ পড়ে, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে আলটিমেটলি ডাইলেটেশন হবে। আবার এখানে বিটা 1 রিসেপ্টর আছে, যেখানে কিন্তু নরএপিনেফ্রিন, এই যে অলরেডি বলেছি যে সিম্প্যাথেটিক নরএড্রিনার্জিক ফাইবার, নরএপিনেফ্রিন সিক্রেশন হলে এই বিটা 1 রিসেপ্টরকে স্টিমুলেশন করবে এবং এখান থেকে রেনিন, এই যে গ্র্যানিউলসের ভিতরে রেনিন আছে, রেনিন সিক্রেশন করবে। ওকে, তো যাই হোক, বেসিক্যালি আমরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা যখন পরীক্ষা দেবে তখন যেটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন যেটা মেনশন করাই লাগবে সেটা হচ্ছে জেজি সেল সিক্রেট রেনিন এন্ড আলটিমেটলি রেনিন অ্যাক্টিভেট দ্য রেনিন এনজিওটেনসিন সিস্টেম, যেটার সাথে আমরা অলরেডি পরিচিত। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। সো দ্যাটস অল অ্যাবাউট জেজি সেল। এখন আমরা চলে আসি যে
সেকেন্ড টাইপ অফ সেল যেটা হচ্ছে ম্যাকুলার ডেন্সা সেল। ম্যাকুলার ডেন্সা সেল এরা আসলে ডিস্টাল টিউবুলার সেল। ওকে, এরাও দেখা যাচ্ছে, দেখেন এই ডিস্টাল টিউবুলের যেই পোর্শনটা অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওলের ক্লোজ প্রক্সিমিটি বা ক্লোজ কন্ট্যাক্টে আছে, সেই পোর্শনের সেলগুলা তারা কিন্তু একটু স্পেশাল অ্যারেঞ্জমেন্টে আছে। দে আর বলা, দেখেন ডেন্সলি প্যাকড, খুব পাশাপাশি খুব টাইটলি প্যাকড আছে, এবং সেলগুলা কিন্তু একটু কলামনার টাইপ হয়ে গেছে। দেখেন নরমালি এটা কিউবয়েডাল থাকে, এখানে লম্বা লম্বা হয়ে গেছে। আচ্ছা, এবং এই সেলগুলাকে কেমোরিসেপ্টর হিসেবে কাজ করে এই ম্যাকুলার ডেন্সা সেল। এই সেলগুলোর নামই আসলে ম্যাকুলার ডেন্সা সেল। তাহলে আগে বলি যে ম্যাকুলার ডেন্সা সেল আসলে কারা। এরা আসলে টিউবুলার এপিথেলিয়াল সেল। ওকে, কোন পোর্শনের? ডিস্টাল টিউবুলের কিছু যে অংশটা অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওলের ক্লোজ কন্ট্যাক্টে আছে, সেটাই আমি আসলে এখানে লিখছি। দেখেন স্পেশালাইজড গ্রুপ অফ ডেন্সলি প্যাকড। এই ডেন্সলি প্যাকড এই কথাটা থেকেই আসলে ডেন্সা কথাটা আসছে। epithelial cells in the distal tubules that comes in close contact with the afferent and efferent arterioles. আচ্ছা, এই ম্যাকুলার ডেন্সা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের স্ট্রাকচারে এই ম্যাকুলার ডেন্সা এবং জেজি সেল, এই দুইটা সেলই হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। আমি অলরেডি বলেছি এই সেলগুলো কেমোরিসেপ্টরের মতো কাজ করে। কেমোরিসেপ্টর কারা? যে সমস্ত সেল দে আর সেনসিটিভ টু চেঞ্জ ইন কেমিক্যাল কম্পোজিশন অফ ফ্লুইড। যেমন আমরা দেখেছি যে সেন্ট্রাল কেমোরিসেপ্টর মেডুলাতে আছে, যেখানে সিএসএফ এর যদি পিএইচ চেঞ্জ হলে তারা খুব সেনসিটিভ। দেন পেরিফেরাল কেমোরিসেপ্টর আমরা দেখেছি রেসপিরেটরি সিস্টেমে, তাই না? অ্যাওর্টিক বডি, ক্যারোটিড বডিতে তারা দেখা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, অক্সিজেনের পার্শিয়াল প্রেসার, এগুলো চেঞ্জ হলে এই সেলগুলো কিন্তু স্টিমুলেটেড হচ্ছে। তাহলে ম্যাকুলার ডেন্সা সেল এগুলাও কেমোরিসেপ্টর হিসেবে কাজ করবে, কারণ দে আর সেনসিটিভ টু চেঞ্জ ইন chemical composition of the tubular fluid. Especially, they are sensitive to change in sodium chloride concentration. Okay, এবং ডিস্টাল টিউবুল দিয়ে যখন ফ্লুইডটা ফ্লো হবে, এই ফ্লো রেট, হ্যাঁ, এই রেট অফ flow of fluid through the distal tubule, this macular densa can sense this change in either rate in fluid, tubular fluid, or change in sodium chloride concentration. Okay, so আমরা এদেরকে বলতে পারি যে কেমোরিসেপ্টর বা সেন্সর বলতে পারি। কি সেন্স করতে পারে? they can sense the change of sodium chloride concentration in the tubular fluid. They can sense the change of rate of flow of fluid through the distal tubule. যেমন দেখেন জিএফআর রেট যদি কম বেশি হয়, তাহলে কিন্তু ফ্লো ডিস্টাল টিউবুল দিয়ে যে ফ্লুইডের যে ফ্লো, সেটাও কিন্তু চেঞ্জ হবে বা কম বা বেশি হবে। But যেটাই হোক, this macular densa is very smart. They can detect this change. Okay. So ultimately এই macular densa এই চেঞ্জটাকে ডিটেক্ট করার পরে সে যে মেইন কাজটা করে সেটা একটা ফিডব্যাক দিবে, যে ফিডব্যাকটার নাম হচ্ছে টিউবুলো-গ্লোমেরুলার ফিডব্যাক, যেটা নিয়ে আমি আজকে কথা বলবো পরে। এখান থেকে সে এই সিগন্যালটা কোথায় পাঠিয়ে দেবে? এই যে অ্যাফারেন্ট আর্টারিওলের যে জেজি সেল এবং স্মুথ মাসেল সেল, সেখানে সে একটা সিগন্যাল দিবে, যেটাই আসলে যেটাকে আমরা টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক বলছি, এবং সেই অনুপাতে অ্যাফারেন্ট আর্টারিওল রেসপন্স করবে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক। সো আমরা যদি পরীক্ষাতে জিজ্ঞেস করি যে ম্যাকুলার ডেন্সার ফাংশন কি, আমরা প্রথমেই বলতে পারি এটা একটা কেমোরিসেপ্টর হিসেবে কাজ করে। কেন কেমোরিসেপ্টর? কারণ সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন চেঞ্জ হলে তারা ডিটেক্ট করতে পারছে, এবং তারা রেট অফ ফ্লো অফ ফ্লুইড থ্রু দ্য ডিস্টাল টিউবুল সেটাকেও তারা ডিটেক্ট করতে পারছে। হ্যাঁ, সো তারা সেন্সর হিসেবে আমরা বলতে পারি দে ক্যান অ্যাক্ট অ্যাজ এ সেন্সর, এবং তাদের মেইন রোল হচ্ছে এই টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজমে, যেটা আমরা ডিটেইল আজকে আলোচনা করব। তো যাক, ম্যাকুলার ডেন্সার সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। এখন আমরা থার্ড টাইপ অফ সেল, যেটাকে আমরা বলছি ল্যাসিস সেল বা আমরা এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল বলেছি। দেখেন এই যে ইফারেন্ট আর্টেরিওল এবং এই ডিস্টাল টিউবুল, এই তিনটা বাউন্ডারির মাঝখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আছে। এই এরিয়াতে কিছু ইন্টারস্টিশিয়াল সেল থাকে, যাদেরকে আমরা বলছি এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। এই ধরনের সেল আমরা আগেও দেখেছি, যেটা হচ্ছে এই যে গ্লোমেরুলাসের ভিতরে ইন বিটুইন ক্যাপিলারিস, তাদেরকে আমরা বলছিলাম ইন্ট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। বাট এখানকার গ্লোমেরুলার সেলগুলোকে আমরা বলবো মেসেঞ্জিয়াল সেলগুলোকে আমরা বলবো এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলস। ওকে, বা এটার একটা নাম হচ্ছে ল্যাসিস সেল। এদের ফাংশন কি?
এদের ফাংশনটা হচ্ছে মেইনলি দিস সেলস রিলে সিগন্যাল ফ্রম ম্যাকুলার ডেন্সা টু দ্য জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। কারণ দেখেন এই ম্যাকুলার ডেন্সা থেকে সিগন্যাল যখন জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সে, তার মাঝখানে কিন্তু এই সেলগুলোর অবস্থান, ল্যাসিস সেল। সো তারা জাস্ট সিগন্যালটাকে রিলে করতেছে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন যদি বলি, ইম্পর্টেন্ট না এখানে, আমি আসলে আজকের আলোচনায় এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু না, সেটা হচ্ছে দিস ল্যাসিস সেল সিক্রেটস রেনিন, especially in case of hyperactivity. Normally it is negligible, but hyperactive যদি কোনো কারণে হয়ে যায় সেক্ষেত্রে এরা কিছু সাম অ্যামাউন্ট রেনিন রিলিজ করতে পারে। তবে তাদের মেইন কাজ হচ্ছে ফ্যাগোসাইটিক অ্যাকশন আছে, তারা ইমিউন কমপ্লেক্সকে তারা কি করতে পারে, ফ্যাগোসাইটোসিস করতে পারে। ওকে, সো যাই হোক, তবে আজকের আলোচনায় ল্যাসিস সেলের মেইন কাজ হচ্ছে দিস সেল রিলে সিগন্যালস ফ্রম ম্যাকুলার ডেন্সা টু দা জেজি সেল। ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি, তাহলে অ্যাজ এ হোল আমরা তো তিনটা ইন্ডিভিজুয়াল সেলের ফাংশন পড়লাম। এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা হোয়াট আর দ্য ফাংশনস অফ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, হ্যাঁ, স্টুডেন্টরা পরীক্ষার হলে বলে স্যার রিলিজ রেনিন, ইট ইজ কারেক্ট, বাট দিস ইজ নট এ স্মার্ট অ্যান্সার। আমরা বলবো যে যাতে স্যার এই বিষয়ে আরো কিছু কোশ্চেন করার সুযোগ পায়, আমরা সেইভাবে অ্যান্সার দিব। হ্যাঁ, আমরা বলবো যে স্যার রেগুলেশন অফ ব্লাড ভলিউম এন্ড প্রেশার। ঠিক আছে, কিভাবে রেগুলেশন অফ ব্লাড ভলিউম এবং প্রেশার কিভাবে করে মেনটেন করে সেই ব্যাপারে স্যার একটা প্রশ্ন করবেন, পরে একটা সুযোগ থাকলো। প্লাস আরেকটা ফাংশন আমরা বলবো রেগুলেশন অফ গ্লোমেরুলার ব্লাড ফ্লো এন্ড জিএফআর, এটার একটা পয়েন্ট বলবো। তাহলে স্যারকে আমি কিন্তু আমার দুইটা পথ দেখাই দিলাম, এখন আপনি এই যে কোনো একটা লাইনে আসেন, এই আমাকে প্রশ্ন করতে পারেন। ওকে, সো আমরা শুরুতে যদি দেখি রেগুলেশন অফ ব্লাড ফ্লো এবং প্রেশার, আমরা জানি যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের যে জেজি সেল তারা রেনিন সিক্রেট করে, এবং রেনিন আমরা জানি রেনিন এনজিওটেনসিন সিস্টেম। তো স্যার স্বাভাবিক প্রশ্ন করতে পারে, আচ্ছা তুমি যে বললা ব্লাড ভলিউম প্রেশার রেগুলেশন করে কিভাবে, সাথে সাথে বলবেন স্যার এখানে যে রেনিন রিলিজ করে জেজি সেল, এই রেনিনের মাধ্যমে আমরা জানি রেনিন এনজিওটেনসিন সিস্টেমের মাধ্যমে এটা বডি ফ্লুইডের ভলিউম কন্ট্রোল করতে পারতেছে, প্লাস প্রেশারটাকে কন্ট্রোল করতে পারতেছে। যাই হোক, এরপরে যদি স্যার রেনিন এনজিওটেনসিন সিস্টেমে চলে যায় তো ভালো। তো আজকে আমি ওইদিকে যাব না, আজকে আমি নিয়ে আসতে চাচ্ছি রেগুলেশন অফ গ্লোমেরুলার ব্লাড ফ্লো এন্ড জিএফআর। হ্যাঁ, এখানে এই ফাংশনটা মেইনলি করবে হচ্ছে ম্যাকুলার ডেন্সার সেল। দিস ম্যাকুলার ডেন্সার সেল প্রোভাইড এ ফিডব্যাক সিগন্যাল টু দ্য গ্লোমেরুলাস, যেটা একটু আগে দেখাইছি যে ম্যাকুলার ডেন্সার, এই যে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন যদি চেঞ্জ হয় বা ফ্লো অফ ফ্লুইড এটা যদি কোনো কারণে চেঞ্জ হয়, এখান থেকে একটা ফিডব্যাক সিগন্যাল কিন্তু ম্যাকুলার ডেন্সার সেটাকে, সেই চেঞ্জটাকে সেন্স করবে এবং একটা ফিডব্যাক সিগন্যাল কোথায় পাঠা দিচ্ছে, গ্লোমেরুলাসে। সেখানে গিয়ে আলটিমেটলি এফারেন্ট এবং ইফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সকে কন্ট্রোল করার মাধ্যমে রেসপন্স করবে। এই জন্য বলা হচ্ছে টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক। এবং এই টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাকটাই আসলে যে রেনাল যে অটো রেগুলেশন আমরা বলতেছি, যে অটো রেগুলেশন অফ দ্য ব্লাড ফ্লো এবং জিএফআর, এটার মেইন মেকানিজমটাই হচ্ছে টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক। সো দ্যাটস দে কন্ট্রোল কনস্ট্যান্ট গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এন্ড অলসো কন্ট্রোল দ্য কনস্ট্যান্ট গ্লোমেরুলার ব্লাড ফ্লো। ওকে, সো আমরা এই দুইটা হেডিং এর আন্ডারে আমরা এভাবে এক্সপ্লেইন করতে পারি। ওকে, এখন আমরা চলে যাচ্ছি মেইন আলোচনা, আজকে যেটা আমি পড়াতে চাই সেটা হচ্ছে রেনাল অটো রেগুলেশন। সো হোয়াট ইজ অটো রেগুলেশন? দেখেন, অটো রেগুলেশন আমরা হিউম্যান বিং ডেইলি, ধরেন আমি এক্সারসাইজ করছি, ধরেন আমার পোস্টার চেঞ্জ হচ্ছে, দেন ডিউরিং ডায়েট, বিভিন্ন কারণে হ্যাঁ আমাদের কিন্তু ব্লাড প্রেশারটা কিন্তু ফ্লাকচুয়েট করতে পারে। যদিও ব্লাড প্রেশার কন্ট্রোলের মেকানিজম আছে, তারপরেও ব্লাড প্রেশারটা কিন্তু ওঠানামা করতে পারে। কিন্তু বলা হচ্ছে যে ব্লাড প্রেশার বা মেইন আর্টেরিয়াল প্রেশার যদি 80 to 180 মিলিমিটার অফ মার্কারি এই রেঞ্জে ভ্যারিয়েশন করেও কিডনির ব্লাড ফ্লো এবং জিএফআর রেট যে 125 ml পার মিনিট, এটা চেঞ্জ হবে না, ইট উইল রিমেইন রিলেটিভলি কনস্ট্যান্ট। হ্যাঁ, কারণ কি, ধরেন আপনার যদি জিএফআর বেড়ে যায়, বেশি বেশি ফ্লুইড চলে গেল, ইলেকট্রোলাইট চলে গেল, তাহলে তো একটা ভলিউম ডিপ্লিশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, তাই না? আবার যদি জিএফআরটা কোনো কারণে সিগনিফিকেন্টলি কমে যায়, তাহলে কি হবে, আপনার যে যেটাকে বলা হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট রিমুভাল, র্যাপিডলি যে রিমুভ করতে হবে সেটা কিন্তু এফিশিয়েন্টলি রিমুভ হবে না, তখন বডিতে কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট অ্যাকুমুলেশন হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিডনি নোস হাউ ইম্পর্টেন্ট দিস ফাংশন ইজ। ওকে, সো by any means kidney has to maintain its own blood flow at a constant rate
and the filtration rate at a constant rate, that is 125 ml per minute. So your kidney is very smart and very much efficient. Okay, now তাহলে আমরা দেখি যে অটো রেগুলেশনটা কিভাবে করে, মেকানিজম আমরা ভিতরে যাচ্ছি। তার আগে বলে রাখি এখানে যে অটো রেগুলেশনের রেঞ্জটা আমি বলেছি যে ব্লাড, এটা কিন্তু মেইন আর্টেরিয়াল প্রেসার। দেখা যাচ্ছে যে এই মেইন প্রেসারটা, পারফিউশন প্রেসারটা অলমোস্ট যে অ্যাফারেন্ট আর্টেরিওলার যে প্রেসারের অলমোস্ট সিমিলার। ওকে, তবে এই ভ্যালুটা বিভিন্ন বই, বুক টু বুক কিছু ভ্যারি আছে। হ্যাঁ, অসুবিধার কিছু নাই, কোনো জায়গায় 70 থেকে 190 লেখা আছে, এমনকি 200 পর্যন্ত লেখা আছে, আবার কোনো জায়গায় একটু কম লিখছে যে 60 থেকে 130। হ্যাঁ, তো এটা ব্যাপার না, মোটামুটি এই রেঞ্জে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এই রেঞ্জের বাইরে যখন চলে যাবে তখন আসলে অটো রেগুলেটরি মেকানিজম খুব একটা কাজ করবে না। এখন দেখা যাক হোয়াট আর দ্য মেকানিজমস। মেকানিজমসের ভিতরে আমি একটা মেকানিজমস মায়োজেনিক অটো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো এন্ড জিএফআর, এটা একটা মেকানিজম আছে। আরেকটা হচ্ছে টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক এন্ড গ্লোমেরুলো টিউবুলার ব্যালেন্স বলা হচ্ছে। ওকে, সো এই দুইটা মেকানিজমের নিয়েই কথা বলবো। তবে এই দুইটা মেকানিজমের ভিতরে সবচেয়ে অটো রেগুলেশনের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু সেকেন্ড মেকানিজমটা, দ্যাট ইজ টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক যে মেকানিজমটা আছে। ওকে, তো আমি শুরুতে একটু মায়োজেনিক মেকানিজমটা অল্পতে শেষ করে দেই। আমরা জানি মায়োজেনিক অটো রেগুলেশনটা কিভাবে হবে। দেখেন, কোন একটা টিস্যুতে ব্লাড ফ্লো বা কোন একটা অর্গানে ব্লাড ফ্লো, আমরা হেমোডাইনামিক্স চ্যাপ্টার থেকে জানি ব্লাড ফ্লো ইজ ইকুয়াল প্রেসার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। রিলেশনটা এরকম, অর্থাৎ প্রেসার ডিফারেন্স যদি বাড়ে বা প্রেসার বাড়ে, পারফিউশন প্রেসার যদি বাড়ে, তাহলে ব্লাড ফ্লো বাড়বে। যদি রেজিস্ট্যান্সকে আপনি কনস্ট্যান্ট রাখেন, তাহলে প্রেসার বাড়াইলে ব্লাড ফ্লো বাড়বে, অর্থাৎ রিলেশনটা প্রপোর্শনাল। আচ্ছা, যদি প্রেসার কনস্ট্যান্ট রেখে রেজিস্ট্যান্স বাড়ান, তাহলে রেজিস্ট্যান্স বাড়লে কিন্তু ব্লাড ফ্লো কমে যাবে, অর্থাৎ রিলেশনটা ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, যদি এমন হয় প্রেসারও ইনক্রিজ করলো এক সেম প্রপোর্শনে, যদি রেজিস্ট্যান্সও ইনক্রিজ করে, তাহলে কি ব্লাড ফ্লোর কোনো পরিবর্তন হবে? একই প্রপোর্শনে যদি প্রেসারও বাড়লো রেজিস্ট্যান্সও বাড়লো, তাহলে ফ্লোর পরিবর্তন হবে? হবে না। আপনারা কিন্তু একটু জানি না শুনতেছেন কিনা, কমেন্টে, কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন তাহলে আমি দেখতে পাবো। আচ্ছা, যাই হোক, যেটাই হোক, যদি প্রেসার এবং রেজিস্ট্যান্স দুইটা একই সাথে চেঞ্জ হয়, প্রেসারের যে চেঞ্জ হলো সেই অনুপাতে রেজিস্ট্যান্সও বেড়ে গেল, অথবা প্রেসার কমে গেল সেই একই অনুপাতে যদি রেজিস্ট্যান্সও ড্রপ করে, তাহলে কিন্তু আলটিমেটলি এই ব্লাড ফ্লোর উপর তেমন একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হবে না। ওকে, তাহলে আমরা একটু দেখি। ধরেন কোনো কারণে ব্লাড প্রেসার বেড়ে গেল, দেখেন এই যে প্রেসারটা বেড়ে গেল। হ্যাঁ, তাহলে পারফিউশন প্রেসার বেড়ে গেল, তাহলে ইনক্রিজ পারফিউশন প্রেসার, ইনক্রিজ ফ্লো থ্রু অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে, অ্যাফারেন্ট আর্টারিওলে যখন ব্লাড ফ্লোটা বাড়বে, তখন অ্যাফারেন্ট আর্টারিওলার ওয়ালে কি হবে, স্ট্রেচিং হবে। হ্যাঁ, স্ট্রেচটা ইনক্রিজ করবে। তাহলে স্ট্রেসটা যখন ইনক্রিজ করবে, তখন অ্যাফারেন্ট আর্টারিওল কি করবে, ইন রেসপন্স সে কনস্ট্রিক্ট করবে, কারণ ডিউ টু স্ট্রেচিং এর কারণে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে। এই ক্যালসিয়াম সরাসরি আসলে ব্যাপারটা আমি যদি ডিটেল বলি, কিছু সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার কারণে প্রথমে সোডিয়াম ঢুকবে, সোডিয়াম ঢুকে এটা ডিপোলারাইজেশন হবে। যখন ডিপোলারাইজেশন হবে, তখন স্মুথ মাসেল, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এটা তো স্মুথ মাসেল তাই না, সেখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ হবে, এবং ক্যালসিয়াম রিলিজ হওয়ার কারণে এই ভাস্কুলার স্মুথ মাসেলটা কনস্ট্রিক্ট করবে। হ্যাঁ, তাহলে স্ট্রেচিং এর কারণে আলটিমেটলি কি হলো, এই ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়ে ভাস্কুলার স্মুথ মাসেল কনস্ট্রিক্ট করলো, এবং দেখেন এখানে যে অ্যাফারেন্ট আর্টেরিওলটা কনস্ট্রিক্ট করলো। তাহলে যদি কনস্ট্রিকশন হয়, তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সও কি হবে, বেড়ে যাবে। তাহলে দেখেন শুরুতে প্রেসার বাড়ছিল, এখানে ফ্লো বাড়ছিল, বাট এর রেসপন্সে কিন্তু আপনার অ্যাফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সটাও বেড়ে গেল। এই যে এখন রেজিস্ট্যান্স বেড়ে গেল, তাহলে প্রেসারও বেড়ে গেল, রেজিস্ট্যান্সও বেড়ে গেল। তাহলে আলটিমেটলি ব্লাড ফ্লোর কোনো পরিবর্তন হবে? তাহলে দেখেন এই যে ন্যারো অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে এখানে ব্লাড কম আসবে, সো এখানে কিন্তু প্রেসারটা ফল করবে এবং জিএফআরটা আবার আগের নরমাল ভ্যালুতে ফিরে আসবে। Increase afferent arteriolar resistance, blood flow remain constant or minimum change, ultimately GFR it will be maintained. আমি বোঝাতে পারলাম কিনা জানি না, আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আসলে এখানে অ্যাকচুয়ালি afferent arteriole is playing the role,
যখনই এখানে ফ্লো বেড়ে গেছে, পারফিউশন প্রেসার বেড়ে গেছে, এই স্ট্রেচিং এর কারণে অ্যাফারেন্ট আর্টেরিয়াল কি করলো, কনস্ট্রিক্ট করলো। কনস্ট্রিক্ট করার কারণে এই যে অতিরিক্ত ব্লাড ফ্লো আসতেছিল সেটা আর আসতে পারলো না। হ্যাঁ, তার রেজিস্ট্যান্স বাড়াই দেওয়ার কারণে আলটিমেটলি ব্লাড ফ্লো যা ছিল সেটাই মেনটেন হবে এবং জিএফআরটাও সেম থাকবে। দিস ইজ কল্ড মায়োজেনিক অটোরেগুলেশন। ঠিক রিভার্স ঘটনাটা ঘটবে কখন, যদি কোনো কারণে ধরেন এখানে প্রেসারটা কমে গেল, কোনো কারণে পারফিউশন প্রেসার যদি কমে যায়, তখন কি করবে, এই অ্যাফারেন্ট আর্টেরিওল আরো ডাইলেট করবে, তার মানে রেজিস্ট্যান্স কমে যাবে, অর্থাৎ এখানে প্রেসারও কমবে, রেজিস্ট্যান্সও কমবে। দুইটা যদি একই অনুপাতে কমে তাহলে ব্লাড ফ্লোর কোনো চেঞ্জ হবে না, ব্লাড ফ্লো উইল রিমেইন কনস্ট্যান্ট। বাট দেয়ার ইজ এ ফিজিওলজিক্যাল লিমিট। ওই যে যেটা বলেছি যে 80 থেকে 180 এই রেঞ্জের মধ্যে যদি ফ্লাকচুয়েট করে কোনো কারণ, কিন্তু ইন কেস অফ শক, ধরো যেখানে মিন প্রেসার যে 60 এর নিচে নেমে চলে আসছে, তখন কিন্তু আর এই রেসপন্স কাজ করবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলি, যদিও আমি এখানে মায়োজেনিক অটো রেগুলেশনটা দেখাইছি যে জিএফআর জিএফআর কে অটো রেগুলেট করতেছে, কিন্তু এটা আসলে জিএফআর এর বেশি হচ্ছে কম হচ্ছে এটাকে আসলে সেন্স করতে পারে না। এই মেকানিজমটা আসলে মেইনলি প্রোটেকটিভ মেকানিজম। কারণ এখান দিয়ে যদি কোনো কারণে পারফিউশন প্রেসার অনেক বেড়ে যায় এবং অনেক বেশি ব্লাড গ্লোমেরুলার ক্যাপিলারি বেডে, এমনিতেই প্রেসার বেশি, এখানে যদি আরো বেশি প্রেসার বেড়ে যায় এই ক্যাপিলারি গুলো রাপচার হয়ে যেতে, ড্যামেজ হয়ে যেতে পারে। সো এই মেকানিজমটা আসলে কিন্তু একটা প্রোটেকটিভ মেকানিজম হিসেবে কাজ করতেছে গ্লোমেরুলার ক্যাপিলারি বেডের জন্য। হ্যাঁ, এই জন্য অনেক সায়েন্টিস্ট বা ফিজিওলজিস্টই অটো রেগুলেশন অফ জিএফআর এখানে এই মায়োজেনিক মেকানিজমটা তারা শুনতে চায় না। হ্যাঁ, তো যা হোক, আমরা জাস্ট মেকানিজমটা জেনে রাখলাম। মেইন মেকানিজম হচ্ছে টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম। আমরা চলে আসি। আচ্ছা, টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম আলোচনা করতে চাই। শুরুতে আমরা একটু দেখে নেই যে ম্যাকুলার ডেন্সাটা আসলে কিভাবে সিগন্যালিং মেকানিজমটা কাজ করতেছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ধরেন ডিস্টাল কনভলিউটেড টিউবুলে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে ওইখানে স্পেশাল সেলটা কি আছে, সেন্সর সেল বা কেমোরিসেপ্টর ম্যাকুলার ডেন্সা। তাহলে ম্যাকুলার ডেন্সা এটা বুঝতে পারবে যে এখানে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে, যেটা আমি অলরেডি প্রথমেই বলে দিছি, ম্যাকুলার ডেন্সা। হ্যাঁ, এখন এইটাকে ম্যাকুলার ডেন্সা কিভাবে ইন্টারপ্রিট করবে? এইখানে সোডিয়াম ক্লোরাইড বেড়ে গেছে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেটস, বা ম্যাকুলার ডেন্সা সেটাকে কিভাবে ইন্টারপ্রিট করছে? ম্যাকুলার ডেন্সা বুঝবে আচ্ছা সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তার মানে এইখান দিয়ে ফ্লো অফ ফ্লুইড, এই রেট অফ flow of fluid through the DCT এটা বেড়ে গেছে। দেখেন ইন্ডিকেটস মোর ফ্লো অফ ফিল্ট্রেট থ্রু দ্য DCT, তার মানে জিএফআর বেড়ে গেছে। তার মানে ম্যাকুলার ডেন্সা বুঝে ফেললো যে জিএফআর কিন্তু বেড়ে গেছে। অলসো সে আরো কি জিনিস বুঝবে, মনে করবে যে ব্লাড প্রেশারটাও বেড়ে গেছে এবং ব্লাডের ভলিউমটাও হয়তো বা কোনো কারণে বেড়ে গেছে। সো দিস আর দ্য ইনফরমেশন দ্যাট উইল বি সেন্সড বাই ম্যাকুলার ডেন্সা by simply sensing the sodium chloride concentration. সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন বেড়ে গেছে, এইটা দ্বারা সে এতগুলো ইনফরমেশন পেয়ে গেল যে হয়তো বা জিএফআর বেড়ে গেছে, ব্লাডের ভলিউম বাড়ছে, ব্লাড প্রেসার বেড়ে গেছে। তাহলে এখন ম্যাকুলার ডেন্সা এইটা যখন সে ইন্টারপ্রিট করলো, সে এই ইনফরমেশনটাকে একটা ফিডব্যাক সিগন্যাল কোথায় পাঠাই দেবে, ওই যে অ্যাফারেন্ট আর্টারিওলে, অর্থাৎ যেখানে জেজি সেল আছে। তখন ম্যাকুলার ডেন্সা অ্যাফারেন্ট আর্টারিওলকে বলবে, হ্যালো অ্যাফারেন্ট আর্টারিওল, আমার এখান থেকে তো রেটটা অনেক প্রচুর পরিমাণে ফ্লো হচ্ছে, তার মানে তো জিএফআর মনে হচ্ছে বেড়ে গেছে, ব্লাড প্রেশারটাও বেড়ে গেছে, হ্যাঁ ব্লাডের ভলিউম বেড়ে গেছে। সো প্লিজ টেক সাম ইনিশিয়েটিভ, কিছু করেন অ্যাফারেন্ট আর্টারিওল। তখন কি করবে দেখেন, এই যে ম্যাকুলার ডেন্সা টেলস অ্যাফারেন্ট আর্টারিওল টু কনস্ট্রিক্ট। তখন অ্যাফারেন্ট আর্টারিওলটা কি করবে, যেহেতু খবর আসছে যে জিএফআরটা বেড়ে গেছে, হ্যাঁ ব্লাডের ভলিউম বেড়ে গেছে হয়তো বা প্রেসার বেড়ে, তাহলে আমাকে কি করতে হবে, এখন জিএফআরটাকে কমায়ে নরমাল রাখতে হবে। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওল ইন রেসপন্স অ্যাফারেন্ট আর্টেরিওলটা কনস্ট্রিক্ট করবে টু রিডিউস দ্য জিএফআর ব্যাক টু দ্য বেসলাইন। তাহলে দেখছেন যে যখন সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন বেড়ে গেল, কিভাবে ম্যাকুলার ডেন্সা থেকে সিগন্যালটা মেকানিজমটা কাজ করতেছে এবং হাউ অ্যাফারেন্ট আর্টেরিওলটা কি রেসপন্স করতেছে। ওকে, এবং আরেকটা জিনিস কি করবে, অ্যাফারেন্ট আর্টেরিওলের যে জেজি সেল সেখান থেকে রেনিন রিলিজ করবে।
সরি রেনিন রিলিজটা কমে যাবে, কারণ রেনিন রিলিজ করলে তো আরো জিএফআর বাড়বে। আপনারা সবাই জানেন যে রেনিন এনজিওটেনসিন 2 করলে ইফারেন্ট আর্টারিওলকে কনস্ট্রিক্ট করে জিএফআর বাড়বে, কিন্তু জিএফআর তো অলরেডি বেড়ে গেছে, তাহলে রেনিন রিলিজ কি করবে? কমাইতে হবে, তাহলে রেনিন রিলিজটা ডিক্রিজ করলো। ওকে, এখন আমরা জাস্ট অপোজিট চিত্রটা যদি খেয়াল করি, ধরেন ডিসিটি তে ডিস্টাল পার্ট অফ দ্য নেফ্রনে সেখানে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন কম, তাহলে এটা দ্বারা ম্যাকুলার ডেন্সা কি কি ইনফরমেশন পাবে? এক নম্বর ইনফরমেশন পাবে এখানে লেস, এই যে ফ্লো রেট থ্রু দা ডিসিটি এটা কমে গেছে, তার মানে সে ইনডাইরেক্টলি বুঝবে কোনো কারণে হয়তো জিএফআর কমে গেছে, লো জিএফআর, তার হয়তো বা কোনো কারণে ব্লাড প্রেশারটাও কমে গেছে এবং ব্লাডের ভলিউমটা কম। এতগুলো ইনফরমেশন সে পেয়ে গেল অনলি বাই সেন্সিং দা লো সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন ইন দা ডিস্টাল পার্ট অফ দা নেফ্রন। তাহলে আবার সে কি করবে? সে এই সিগন্যালটা আবার ট্রান্সমিট করে দিল অ্যাফারেন্ট আর্টেরিওলে, যে ভাই আগের বার তো বলছিলাম জিএফআর বেড়ে গেছে, এবার কি করবেন? তাড়াতাড়ি কিছু করেন, জিএফআর তো কমে গেছে, ব্লাডের ভলিউম কম, ব্লাড পারফিউশন প্রেসার কমে গেছে, প্লিজ তাড়াতাড়ি কি করেন, অ্যাফারেন্ট আপনি ডাইলেটেশন হন যেন বেশি বেশি ব্লাড আসতে পারে। তাইলে অ্যাফারেন্ট আর্টেরিওলটা তখন ডাইলেট হবে, এবং ডাইলেট করলে তখন গ্লোমেরুলার ক্যাপিলারিতে ব্লাড ফ্লোটা বাড়বে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার পাবে এবং জিএফআরটা বেড়ে আবার আগের নরমাল বেস লাইনে চলে আসবে, জিএফআর ব্যাক টু বেস লাইন। এটা আমি সংক্ষেপে অ্যাজ এ হোল বললাম যে আসলে কিভাবে সিগন্যালিং পাথওয়েটা বললাম। এখন এই সিগন্যালিং পাথওয়েটা যদি আরেকটু, এক্ষেত্রে আরেকটা জিনিস করবে, রেনিন রিলিজ করবে, কারণ রেনিন রিলিজ করলে এনজিওটেনসিন 2 হবে, সেই ইফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিক্ট করলে জিএফআর বাড়ানোর চেষ্টা করবে। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটাই আমি আরেকটু যদি মলিকুলার লেভেলে দেখাই, এটা জাস্ট মনে রাখার দরকার নাই, জাস্ট জানার আগ্রহ বা বোঝার স্বার্থে আমি এই জিনিসটা দেখাচ্ছি। ধরেন যখন ডিস্টাল পার্টে সোডিয়াম ক্লোরাইড, আমরা তো জানি যে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, এটা তো রিঅ্যাবজর্পশন হবে, তো সেখানে যখন সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন কমে যাবে তখন সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনটাও কমবে, যেখানে দেখা যায় ডিক্রিজ সোডিয়াম ক্লোরাইড ফ্লাক্স বাই ম্যাকুলার ডেন্সা। যখন ম্যাকুলার ডেন্সাতে সোডিয়াম ক্লোরাইড ফ্লাক্সটা কমে যাচ্ছে তখন কিন্তু এখানকার এই ম্যাকুলার ডেন্সাতে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করবে, স্পেশালি প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2, এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো গিয়ে কি করবে? অ্যাফারেন্ট আর্টেরিওলে যে জেজি সেল আছে, জাক্সটাগ্লোমেরুলার সেল, সেখানে গিয়ে বাইন্ড করে সিগন্যাল দিবে এবং জেজি সেল থেকে তখন রেনিন রিলিজ করবে, হ্যাঁ, এবং অ্যাফারেন্ট আর্টেরিওলটা ডাইলেট করবে। আচ্ছা, আমি তাহলে ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখাই, ধরেন দিস ইজ, এই যে আমার লেফট হ্যান্ডে যে সেলটা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এটা ম্যাকুলার ডেন্সা সেল। নরমালি যখন সোডিয়াম ক্লোরাইড ফ্লাক্স কম হয় তখন এখানে দেখেন এই ম্যাকুলার ডেন্সা সেলের ভিতরে যে আর্জিনিন একটা অ্যামাইনো অ্যাসিড থেকে এখানে নাইট্রিক অক্সাইড হলো, এবং নাইট্রিক অক্সাইড আর একটা এনজাইমকে এনহ্যান্স করতেছে, সেটা হচ্ছে সাইক্লো অক্সিজেনাস এনজাইম 2 বা COX-2 বলি। এই COX-2 আলটিমেটলি আবার প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে স্টিমুলেট করতেছে। তাহলে দেখেন এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং E2 যেটার কথা আমি বললাম, তাহলে ম্যাকুলার ডেন্সা সেল থেকে এই প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হলো, রিলিজ হয়ে দেখেন সে আলটিমেটলি ল্যাসিস সেল হয়ে কোথায় চলে আসলো? এই জাক্সটাগ্লোমেরুলার সেল, অ্যাফারেন্ট আর্টেরিওলে যে জাক্সটাগ্লোমেরুলার সেল, সেখানে এসে কি করতেছে দেখেন, এইখানে প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য রিসেপ্টর আছে, এই যে পিজিআর রিসেপ্টর, এটার সাথে বাইন্ড করলো, বাইন্ড করলে এখানে জিএস একটা স্টিমুলেটরি প্রোটিন আছে, তাকে স্টিমুলেট করবে এবং আলটিমেটলি এটিপি কে ভেঙে ভেঙে সাইক্লিক এমপি তৈরি করবে, এবং সেলের ভিতরে, এই জেজি সেলের ভিতরে যখন সাইক্লিক এমপির পরিমাণ বেড়ে যাবে তখন ওই যে এর ভিতরে যে গ্র্যানিউল গুলি আছে, রেনিন কন্টেইনিং গ্র্যানিউলস, সেই গ্র্যানিউলস গুলো থেকে রেনিন রিলিজ হয়ে এই যে রেনিন ব্লাডে চলে আসলো। দ্যাট ইজ দ্য পাথওয়ে। এটা কখন হবে? যখন লেস সোডিয়াম ক্লোরাইড থাকবে ইন দ্য ডিস্টাল পার্ট অফ দ্য নেফ্রন। ওকে, আচ্ছা, এখন অপোজিট ঘটনা যদি আমরা চিন্তা করি, যখন সোডিয়াম ক্লোরাইড বেশি থাকতেছে, তাহলে দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড ম্যাকুলার ডেন্সাতে ঢুকতেছে, এখানে একটা কো ট্রান্সপোর্ট মেকানিজম আছে, সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম কো ট্রান্সপোর্ট। ওকে, আচ্ছা, এই আবার এই ব্যাসোল্যাটারাল মেমব্রেনে সোডিয়াম পটাশিয়াম এটিপিএজ আছে, তাহলে যেহেতু এখান থেকে সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্ট বেড়ে গেছে, যেহেতু সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্ট এটা তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তার মানে এই যে এই এটিপিএস এনজাইমটা অ্যাক্টিভিটিটা বাড়বে, এখানে এটিপি হাইড্রোলাইসিসটা বেশি হবে। এটিপি হাইড্রোলাইসিস যদি বেশি হয়, এখানে দেখেন এটিপি থেকে আলটিমেটলি এডিপি, সেখান থেকে অ্যাডিনোসাইন তৈরি হবে।
তাহলে অ্যাডিনোসাইনটা কখন তৈরি হলো? যখন এই সোডিয়াম ক্লোরাইড ফ্লাক্স বা এই সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে, তখন কিন্তু এই বেশি বেশি এটিপি ফর্মেশন হচ্ছে এবং এটিপি থেকে অ্যাডিনোসাইন তৈরি হচ্ছে। এই অ্যাডিনোসাইন তখন ম্যাকুলার ডেন্সার সেল থেকে রিলিজ হয়ে কোথায় চলে গেল? দেখেন এই যে অ্যাফারেন্ট আর্টেরিওলের এখানে আসছে। এখানে খুব মজার ব্যাপার একটা খেয়াল করেন, এই অ্যাডিনোসাইনের রিসেপ্টর এবং এটিপির জন্য রিসেপ্টর আছে এই ভাস্কুলার স্মুথ মাসেলে। কোথাকার ভাস্কুলার স্মুথ মাসেলে? যে অ্যাফারেন্ট আর্টেরিওলে। এখানে এসে এরা বাইন্ড করলো, বাইন্ড করার পরে দেখেন এখানে ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে এবং ক্যালসিয়াম ইনফ্লাক্স হওয়ার কারণে এই ভেসেলটা কি করবে? কনস্ট্রিকশন করবে, অ্যাফারেন্ট আর্টেরিওলার কনস্ট্রিকশন। তাহলে একটা রেসপন্স হলো অ্যাফারেন্ট আর্টেরিওলার কনস্ট্রিকশন। ওকে, আরেকটা ধরেন এইখানকার যে ক্যালসিয়াম, এই যে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বেড়ে গেল, এই ক্যালসিয়ামটা কিন্তু ওই চ্যানেলের মাধ্যমে, কানেকশনের মাধ্যমে জেজি সেলেও যাবে। জেজি সেলটাও কিন্তু স্পেশালাইজড ভাস্কুলার স্মুথ মাসেল, দ্যাট ইজ অলসো প্রেজেন্ট অন দা ওয়াল অফ দ্য অ্যাফারেন্ট আর্টেরিওল। তবে মজার ব্যাপার, আমরা সবাই জানি, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট একটু বুঝতে অসুবিধা হবে, বাট সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা বুঝবে। নর্মালি কোন সেলের ভিতরে যখন ক্যালসিয়াম ঢোকে, তখন সেই সেল থেকে গ্র্যানিউল গুলো সাধারণত তাদের প্রোডাক্ট গুলো রিলিজ করে। যেমন আপনারা নিউরনের ক্ষেত্রে দেখছেন যে ক্যালসিয়াম ঢুকে নিউরনের থেকে যে ভেসিকলের ট্রান্সমিটার গুলো রিলিজ করে দেয়। এইখানে কিন্তু একটু পিকুলিয়ার ঘটনা ঘটে, এইখানে ক্যালসিয়াম ঢুকলেও এইখানে কিন্তু এই গ্র্যানিউল গুলো থেকে যে রেনিন রিলিজ, এই রেনিন রিলিজকে বাধা দিবে। এই জন্য এই ঘটনাটাকে বলতেছে ক্যালসিয়াম প্যারাডক্স অফ রেনিন রিলিজ। এখানে আমি একটা লাইন লিখছি উপরে, যদি একটু খেয়াল করেন, ক্যালসিয়াম প্যারাডক্স অফ রেনিন রিলিজ। প্যারাডক্স মানে যে উল্টা, নরমালি ক্যালসিয়াম ইনফ্লাক্স হলে তো একটা রিলিজ হওয়ার কথা, এটা উল্টা হচ্ছে, আরো রিলিজটা ইনহিবিট হচ্ছে। এই জন্য বলা হচ্ছে ক্যালসিয়াম প্যারাডক্স অফ রেনিন রিলিজ। ওকে, এবং যেহেতু এইখানে যে আগের বার বলছিলাম সোডিয়াম ক্লোরাইড কম থাকলে প্রোস্টাগ্ল্যান্ডিন যে পাথওয়ে সেটা কিন্তু এখন আর কাজ করতেছে না, অর্থাৎ সাইক্লিক এমপিও বাড়তেছে না, এই কারণে রেনিন কিন্তু আর রিলিজ হচ্ছে না, কিন্তু ভ্যাসোকনস্ট্রিকশন রেসপন্স হচ্ছে। তাহলে বোঝা গেল সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন বেড়ে গেলে রেসপন্সটা কি হচ্ছে? ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, অ্যাফারেন্ট আর্টেরিওলার কনস্ট্রিকশন হবে এবং রেনিনটা রিলিজ কমে যাবে। আর যদি সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন কম থাকে, তাহলে ম্যাকুলার ডেন্সার থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন সিগন্যাল যে সিগন্যালিং পাথওয়ে সেটা কাজ করবে, সেটা কাজ করলে রেনিন বেশি বেশি রিলিজ হবে আর অ্যাফারেন্ট আর্টেরিওলটা ডাইলেট হবে। বোঝা গেল? এই যে সিগন্যালিং পাথওয়েটা আমি বোঝানোর চেষ্টা করছি, এইটা যদি আপনারা আমি বোঝাতে পারি, তাহলে এখন যে টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক আমাদের সব বইতে যে ফ্লো চার্টটা দেওয়া আছে সেটা আমাদের বুঝতে খুব সুবিধা হবে। তাহলে এখন খেয়াল করি, আমরা একটু দেখি। ধরেন কোনো কারণে আর্টেরিয়াল প্রেসার বা ব্লাড ভলিউম বা রেনাল ব্লাড ফ্লো কমে গেছে, যদি কমে যায় তাহলে দেখেন গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমবে। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। যদি হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে তাহলে জিএফআর কমে যাবে। ওকে, জিএফআর কমে যাবে। যদি জিএফআর কমে যায় তাহলে এই যে ডিস্টাল টিউবুলের যে ফ্লো রেট এবং সোডিয়াম ক্লোরাইড ডেলিভারি, একটা জিনিস খেয়াল করেন, সোডিয়াম ক্লোরাইড কিন্তু ফ্রিলি ফিল্টার্ড হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন যত বেশি হবে তত বেশি বেশি সোডিয়াম ক্লোরাইড ফিল্টার হবে, আর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যত কমে যাবে তত সোডিয়াম ক্লোরাইড ফিল্ট্রেশন কমে যাবে। তাহলে জিএফআর কমার সাথে সাথে রেট অফ ফ্লো যেমন কমে গেছে, সাথে সাথে ডেলিভারি অফ সোডিয়াম ক্লোরাইড টু দ্য ডিস্টাল পার্ট অফ দ্য নেফ্রন এটাও কমে যাচ্ছে। এখানে আরেকটা ঘটনা আছে, যখন জিএফআর কমে যায় তখন প্রক্সিমাল টিউবুলে আবার বেশি বেশি সোডিয়াম ক্লোরাইডকে রিঅ্যাবজর্ব করা শুরু করে। হ্যাঁ, ওকে, তো যাই হোক, এই যে ডিসিটি সোডিয়াম ক্লোরাইডের লোডটা কমে গেল, তাইলে এখন কি হবে? ডিসিটিতে স্পেশাল সেন্সর সেলটা কি আছে? ম্যাকুলার ডেন্সা বসে আছে সেখানে। ম্যাকুলার ডেন্সা ক্যান সেন্স দিস চেঞ্জ। একটা কি হয়েছে? রেট অফ ফ্লো কমে গেছে, সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন লোড বা কমে গেছে। তাহলে কি বলছিলাম? যদি সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন কমে যায় তাহলে এটিপি হাইড্রোলাইসিস কি হবে? কম হবে না বেশি হবে? অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ফ্লাক্সটা ট্রান্সপোর্টটা কমে যাবে না? কমে গেলে অ্যাডিনোসাইন যে পাথওয়েটা দেখাইছি সেটা কমে যাবে না? অ্যাডিনোসাইন যদি এই সিগন্যালিং পাথওয়েটা কমে যায় তাহলে কি অ্যাডিনোসাইন আমরা নরমালি বলছিলাম অ্যাফারেন্ট আর্টেরিয়লকে কনস্ট্রিক্ট করবে, কিন্তু সে যেহেতু এই রেসপন্সটা কমে গেছে তাহলে অ্যাফারেন্ট আর্টেরিয়লকে এখন কি করবে? ডাইলেট, উল্টা ঘটনা ঘটবে, তাহলে রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। তাছাড়াও আমরা মেইন যে পাথওয়েটা বলছি, যখন সোডিয়াম ক্লোরাইড ফ্লাক্সটা কম তখন মেইনলি কোন পাথওয়েটা অ্যাক্টিভেট হবে? মেইনলি অ্যাক্টিভেট হবে প্রোস্টাগ্ল্যান্ডিন পাথওয়েটা। যে প্রোস্টাগ্ল্যান্ডিন যে সিগন্যালিং যে পাথওয়েটা আমি একটু আগে দেখাইছি, এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং E2
এরা গিয়ে জেজি সেলের সাথে বাইন্ড করবে এবং যেটা আমি দেখাইলাম বাইন্ড করার পরে সে কি করবে সাইক্লিক এমপি লেভেলটা বাড়াই দিচ্ছে, বাড়াই দিলে রেনিন রিলিজ করবে। রেনিন রিলিজ দিচ্ছে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন E2 I2 এরা তো এমনিতে কি করবে অ্যাফারেন্ট আর্টেরিওলার ডাইলেটেশন করবে। তাহলে দুইটা ঘটনা ঘটলো, একদিকে অ্যাফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সটা কমে গেল, আর এইখানে যে রেনিন রিলিজ করলো, রেনিন যত বেশি রিলিজ হবে তত বেশি এনজিওটেনসিন 2 ফরমেশন হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। আর এনজিওটেনসিন 2 কি করে ইফারেন্ট আর্টেরিওলার কনস্ট্রিকশন করবে, ইফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সটাকে বাড়াই দিল। তাহলে খেয়াল করেন কি ঘটনা হলো, অ্যাফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সটা কমে গেল, বাট ইফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্সটা বেড়ে গেল। So what will be the result? The more blood is coming into the capillary bed through the afferent arteriole, but less blood will going out as the efferent arteriole become constricted. So what will happen? There will be accumulation of blood within the glomerular capillary bed, and that will ultimately increase the hydrostatic pressure, okay, and brings the blood flow up and GFR back to the baseline. So that is how this tubuloglomerular feedback mechanism is working, and that is how this macula densa is playing the key role in this signaling mechanism. Okay, তাহলে এইটা যদি আমরা বুঝি তাহলে রিভার্স ঘটনাটাও আমরা বুঝবো। ওকে, ধরেন জাস্ট উল্টাটা, কোনো কারণে আর্টেরিয়াল প্রেসার বেড়ে গেছে বা ব্লাডের ভলিউম বেড়ে গেছে বা রেনাল ব্লাড ফ্লোটা বেড়ে গেছে, তাহলে কি হবে? তাহলে হাইড্রোস্ট্যাটিক এই রেনাল ব্লাড ফ্লোটা বাড়ার কারণে কি হলো, পারফিউশন প্রেসার বেশি বেশি পারফিউশন হবে, ব্লাড ফ্লো বাড়বে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়লো। তাহলে এখানে কিন্তু উল্টাটা হবে, জিএফআর বাড়বে। জিএফআর যদি বাড়ে তাহলে কিন্তু এই ডিস্টাল টিউবুল দিয়ে ফ্লো রেটটা বেড়ে যাবে, বেড়ে গেলে সোডিয়াম ক্লোরাইডের ডেলিভারি ইন দ্য ডিসিটি সেটাও বেড়ে যাবে। তাহলে এইবার ম্যাকুলার ডেন্সা কি দেখবে যে আরে সোডিয়াম ক্লোরাইড বেড়ে গেছে, তার মানে কি জিএফআর বেড়ে গেছে। তখন এই ম্যাকুলার ডেন্সাতে সোডিয়াম ক্লোরাইড বেশি বেশি রিঅ্যাবজর্ব হবে, হলে কি হবে এই অ্যাডিনোসাইন পাথওয়েটা তখন আপার হ্যান্ড নেবে। আর অ্যাডিনোসাইনটা যদি বেশি বেশি সিক্রেশন হয় তাহলে এই সিগন্যালিং পাথওয়েটা যদি আপার হ্যান্ড নেয় তাহলে কি হবে, অ্যাডিনোসাইন কি বলছিলাম অ্যাফারেন্ট আর্টেরিওলার ভাস্কুলার স্মুথ মাসল সেখানে রিসেপ্টর, সেখানে গিয়ে কনস্ট্রিকশন করবে এবং রেনিন রিলিজকে কমাই দিবে। ওকে, তাহলে আলটিমেটলি অ্যাফারেন্ট আর্টেরিওল যদি কনস্ট্রিক্ট করে আর দিক দিয়ে রেনিন রিলিজ কমে যায় তাহলে আলটিমেটলি আবার কি হবে, ব্লাড ফ্লো টু দা গ্লোমেরুলাই কমে যাবে এবং জিএফআরটা কমে আবার নরমালে চলে আসবে। ওকে, so that is how this tubuloglomerular feedback mechanism operates to maintain the constant renal blood flow and GFR. আমার মনে হয় আমি বোঝাতে সক্ষম হয়েছি। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে গ্লোমেরুলো টিউবুলার ব্যালেন্স। একটু জাস্ট এই স্লাইডটাই আমার শেষ। হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন, এইবার জাস্ট উল্টা গ্লোমেরুলো টিউবুলার ব্যালেন্স সেটা কিভাবে হচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে এখানে ব্লাড আসলো গ্লোমেরুলাসে, কোনো কারণে যদি এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বেড়ে যায় তাহলে দেখেন প্লাজমাটা ফিল্টার হচ্ছে, কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, প্লাজমা প্রোটিন অ্যালবুমিন সেটা কিন্তু ফিল্টার হচ্ছে না। তাহলে এখানে যত বেশি ফ্লুইড ফিল্ট্রেশন হচ্ছে তত বেশি প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন কিন্তু এই ইফারেন্ট আর্টারিওলে বেড়ে যাবে, অ্যাকুমুলেশন হচ্ছে। তাহলে এখানে কিন্তু কলয়েডাল যে অঙ্কোটিক প্রেসার এটা কিন্তু বেড়ে যাবে। যদি কলয়েডাল অঙ্কোটিক প্রেসার বেড়ে যায় এই ব্লাডটাই কিন্তু আলটিমেটলি এই যে ইফারেন্ট আর্টারিওল হয়ে আলটিমেটলি পেরিটিউবুলার ক্যাপিলারিতে আসবে। তাহলে খেয়াল করেন, তাহলে এখন এই পেরিটিউবুলার ক্যাপিলারি, হ্যাঁ, বা এই যে ইফারেন্ট আর্টারিওল এখানকার অঙ্কোটিক প্রেসার বেশি না? যদি অঙ্কোটিক প্রেসার বাড়ে তাহলে এখন বলেন এইখান থেকে ফ্লুইড কোন দিকে যাবে? দেখেন টিউবুলার ফ্লুইড থেকে যেদিকে অঙ্কোটিক প্রেসার সেদিকে যাবে, তাহলে রিঅ্যাবজর্পশন বেশি বেশি হবে, পিসিটি তে রিঅ্যাবজর্পশন বাড়বে, দেন লুপ অফ হেনলি থেকে বেশি বেশি সলিউট এবং ইলেকট্রোলাইট রিঅ্যাবজর্পশন হবে। তাহলে দেখেন জিএফআর বাড়ার কারণে রেসপন্সটা কি হলো, টিউবুল থেকে বেশি বেশি জিনিস রিঅ্যাবজর্পশন করা শুরু করলো, নয়তো কি হবে সব তো ওয়াশ আউট হয়ে চলে যাবে, তখন তো ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স দেখা যাবে। এইটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার টিউবুলার ব্যালেন্স। এটাই আমি একটু ফ্লো চার্টে এখানে দেখাইছি। দেখেন কোনো কারণে যদি জিএফআর বাড়ে ফিল্ট্রেশনটা বেড়ে গেল, ফিল্ট্রেশন যদি বাড়ে কনসেন্ট্রেশন অফ প্লাজমা প্রোটিন এট দ্য ইফারেন্ট আর্টেরিওল, প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশনটা বিল্ড আপ করতেছে, যে কারণে এই ইফারেন্ট আর্টারিওল এবং পেরিটিউবুলার ক্যাপিলারিতে কিন্তু অঙ্কোটিক প্রেসার বেড়ে যাচ্ছে এবং ভাসার একটা সেখানে অঙ্কোটিক প্রেসার বেড়ে যাচ্ছে। যদি বাড়ে তাহলে কি হবে, এই পেরিটিউবুলার ক্যাপিলারি ভাসার একটা, হ্যাঁ, এগুলোতে কি হবে বেশি বেশি রিঅ্যাবজর্পশন হবে।
তাহলে রিঅ্যাবজর্পশন করে সেটাকে ব্যালেন্স করে ফেললো, যে বেশি ফিল্ট্রেশনটা হয়েছিল সেটাকে আবার বেশি বেশি রিঅ্যাবজর্পশনের মাধ্যমে সার্কুলেশনে ফিরে গেল, অর্থাৎ ব্যালেন্স করে দিল। এই জন্য এই রেসপন্সটাকে বলা হচ্ছে গ্লোমেরুলো টিউবুলার ব্যালেন্স। ওকে, থ্যাংক ইউ। আমি এরপরে হচ্ছে ক্লিয়ারেন্স নিয়ে আমি আজকে কথা বলবো না, আমি রেনাল ফাংশন টেস্ট নিয়ে যদি কথা বলি, সেখানে আন্ডারে কিভাবে সেই চ্যাপ্টারে আমি আলোচনা করব কিভাবে জিএফআর মেজার করা হয়, প্লাজমা ক্লিয়ারেন্স কি জিনিস, ইনুলিন, এগুলো নিয়ে সেই। তো আজকে এই পর্যন্তই মোটামুটি আমি ইউরিন ফরমেশনের ফার্স্ট স্টেপ শেষ। দ্যাটস অল অ্যাবাউট গ্লোমেরুলার ফিল্ট্রেশন, দেন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট and auto regulation of glomerular filtration and renal blood flow. এরপরে যদি নেক্সট আপনাদের সাথে দেখা হয়, আমি সেকেন্ড ইউরিন ফরমেশনের সেকেন্ড স্টেপ নিয়ে কথা বলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।